হ্যালো স্টুডেন্টস, পর্যায় সারণী চ্যাপ্টারের আজকে আমরা প্রায় শেষ ভাগে এসে পৌঁছেছি। আগের দিন আমরা দুটো পর্যায়গত ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম, পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়োনাইজেশন এনার্জি। আজকে আমরা শুরুতেই পড়ব ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। লিখে রেখেছি আমি এখানে অলরেডি, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এখন ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপারটা জানতে গেলে সমযোজী বন্ধন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হয়, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের সমযোজী বন্ধন অর্থাৎ ওই যে কনসেপ্টটা, ওটা পর্যায় সারণীর পরবর্তী যে রাসায়নিক বন্ধন চ্যাপ্টার আছে তার অন্তর্গত। সেটা তো যারা ইতিমধ্যে পড়েছো তারা জানবে, কিন্তু যদি আমি ধরে নিই যে তোমরা এখনও রাসায়নিক বন্ধন চ্যাপ্টার পড়োনি, সেক্ষেত্রেও আমাকে সমযোজী বন্ধন সম্পর্কে একটা সামান্য ধারণা দিতে হবে, তা না হলে তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা বোঝানো যাবে না। সমযোজী বন্ধন বা যে কোনো রাসায়নিক বন্ধন মানেই হচ্ছে দুটো পরমাণু, তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বলের মাধ্যমে পরমাণুগুলো পরস্পরের সঙ্গে জুড়ে থাকে একসঙ্গে। সেই আকর্ষণ বলটাকে আমরা বলি রাসায়নিক বন্ধন। এবার সমযোজী বন্ধন যখন তৈরি হয় তখন কি হয়, দুটো পরমাণু যারা নিজেদের মধ্যে যুক্ত হবে, নিজেদের সঙ্গে বন্ধন তৈরি করবে বা বন্ড তৈরি করবে, তারা নিজেদের ইলেকট্রন, এক বা একাধিক ইলেকট্রন নিজেদের সঙ্গে শেয়ার করে। এবার শেয়ার করে মানে কি, দেখো আমি যদি এরকমভাবে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরা যাক দুজন বন্ধু আছে, এ আর বি, দুই বন্ধু, এরা দুজন একসঙ্গে ঘুরতে গেল মেলায়। দুজনের কাছেই 100 টাকা করে আছে পকেটে। এখন মেলায় গিয়ে এমন একটা জিনিস এদের পছন্দ হলো, কিনতে ইচ্ছে করলো, যেটার দাম 200 টাকা। তাই যদি হয় তাহলে দুজনের কেউই একা একা ওটা কিনতে পারবে না। তাহলে কি করতে হবে, দুজন যদি তাদের টাকাটা যদি কম্বাইন করে তাহলে একসঙ্গে কি হবে, 200 টাকা হয়ে যাবে। এইবার জিনিসটা কিনতে পারবে তারা। জিনিসটা যদি কোনো খাওয়ার জিনিস হয় তাহলে তারা সমান ভাগ করে খেতে পারবে, বা অন্য কোনো জিনিস হলেও তারা সমানভাবে সেটাকে ব্যবহার করতে পারবে। এই কনসেপ্টটাই সমযোজী বন্ধন এর সঙ্গে আমরা জুড়ে দিতে পারি। সেখানে কি হয়, আমরা বলি যে দুটো পরমাণু এ আর বি তারা নিজেদের মধ্যে যুক্ত হবে। যুক্ত হওয়ার সময় এ কি করবে, কতগুলো ইলেকট্রন দেবে, আর বিও কতগুলো ইলেকট্রন দেবে। যদি এ যদি একটা ইলেকট্রন দেয়, বিও একটা ইলেকট্রন দেবে। এ যদি দুটো ইলেকট্রন দেয়, বিও তখন দুটো ইলেকট্রন দেবে। এ তিনটে দিলে ও তিনটে দেবে। সমান সংখ্যক ইলেকট্রন নিজেদের সঙ্গে শেয়ার করবে, করে যেটা তৈরি করবে, যদি দুটো ইলেকট্রন পরস্পরের সঙ্গে শেয়ার করে তাহলে আমরা কি বলবো, যে এক জোড়া ইলেকট্রন হয়ে গেল। সেটাকে আমরা ইলেকট্রন জোড় বলি, ইলেকট্রন জোড়। এবার সেই ইলেকট্রন জোড় বা ইলেকট্রন পেয়ার মানে এক জোড়া, তো সেই ইলেকট্রন জোড় বা ইলেকট্রন পেয়ারটা এইবার তাদের মধ্যে বন্ধন অর্থাৎ বন্ডটা তৈরি করবে। আমরা এরকমভাবে দেখাই যে পরের চ্যাপ্টারে তোমরা পড়বে। ধরো একটা ইলেকট্রনকে যদি আমি এরকমভাবে দেখাই, আর বি এরও যদি একটা ইলেকট্রনকে আমি এরকমভাবে দেখাই, তাহলে আমরা এরকম দেখাই যে এর একটা ইলেকট্রন দান করছে, এও একটা ইলেকট্রন দান করছে। তাহলে এই দুটো ইলেকট্রন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এদেরকে আমরা একই সঙ্গে লিখে দেবো। এবার ইলেকট্রন পেয়ার বা ইলেকট্রন জোড় হয়ে গেল। এইবার এ আর বি দুজনেই এবার এই জোড়টাকে সমানভাবে ব্যবহার করছে। আমরা এরপরে কি লিখি, এই ইলেকট্রন জোড়ের পরিবর্তে আমরা এরকম একটা ড্যাশ দিই। এই ড্যাশটাকে আমরা বলি, এটাকেই আমরা বলি সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন মানে আসলে ইলেকট্রন জোড়, ঠিক আছে। এবার ইলেকট্রন জোড়গুলো যেহেতু বন্ধন তৈরি করেছে, তাই অনেক সময় এটাকে আমরা, এই ইলেকট্রন জোড়টাকে আমরা বলি বন্ধন জোড় বা বন্ড পেয়ার, ঠিক আছে। তা ওরা যদি একটা একটা করে ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করে, এই যে ইলেকট্রনটা, এইটা একটা ইলেকট্রন আর এইটা একটা ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ার করেছিল, তাহলে কটা জোড়া তৈরি হবে, এক জোড়া ইলেকট্রন তৈরি হবে, মানে একটা বন্ধন জোড় তৈরি হবে। যদি এ দুটো দেয়, আবার এও যদি দুটো দেয়, তাহলে দুখানা বন্ধন জোড় তৈরি হবে। তখন আমরা এখানে দুখানা দাগ দেবো, ঠিক আছে, এবং সেটাকে বলবো আমরা সমযোজী দ্বিবন্ধন। এখন আমরা এটাকে বলছি সমযোজী এক বন্ধন, কারণ একটা বন্ধন বা বন্ড আছে এরকম। তাহলে যখনই তুমি কোথাও দেখবে, ধরা যাক আমি বলেছি যে হাইড্রোজেন,
H2 অণুর আগের দিন আমি সম্ভবত একটা এরকমভাবে দেখিয়েছিলাম যে H2 অণু মানে ওখানে H2 মানে দুটো পরমাণু আছে, তো দুটো পরমাণুর মধ্যে একটা এরকম দাগ দিয়ে দেখিয়েছিলাম, অর্থাৎ দুটো H পরমাণুর মধ্যে একটা সমযোজী বন্ধন তৈরি হয়েছে। এবার এই দাগটা মানেই হচ্ছে কি একটা ইলেকট্রন জোড়। ঠিক আছে, এইটুকু যদি বুঝতে পারো এরপর আমরা ইলেকট্রোনেগেটিভিটি এই ব্যাপারটাতে আসতে পারি। ঠিক আছে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি সংক্রান্ত প্রথম যে বক্তব্য আমাকে লিখতে হবে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা ধর্মটি আচ্ছা এখানে সামনে একটু অ্যাড করি, কোনো মৌলের তড়িৎ ঋণাত্মকতা ধর্মটি প্রকাশ পায় কেবলমাত্র সমযোজী বন্ধনে যুক্ত অবস্থায়। ঠিক আছে, কেবলমাত্র অন্য মৌলের সাথে হতে পারে। দাঁড়াও, এটার লেখাটাকে একটু কারেকশান করি। কেবলমাত্র ওই মৌলের পরমাণুটি যখন অন্য পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যুক্ত থাকে তখন। ঠিক আছে, এটার মানে হচ্ছে আমরা দেখো আগের দিন যেটা বলেছিলাম যে আয়োনাইজেশন এনার্জি বা আয়নীভবন শক্তি, সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে একটা পরমাণুকে বিচ্ছিন্ন গ্যাসীয় হতে হবে, এইসব বলেছিলাম। বিচ্ছিন্ন মানে পরমাণুটা একা একা থাকবে। তাহলে যদি পরমাণুটা একা একা থাকবে সেটা যদি আয়নীভবন এনার্জি বের করার শর্ত হয়, তাহলে কোনো মৌল তড়িৎ ঋণাত্মকতা ধর্মটা দেখাতে পারবে তখনই যখন সে বিচ্ছিন্ন অবস্থায় একা একা থাকবে না, যখন সে অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে থাকবে সেই সময়। ঠিক আছে, পরমাণু একা একা যখন থাকবে তখন তড়িৎ ঋণাত্মকতা ধর্মটা দেখাতে পারবে না। ঠিক আছে, এবার আসি তড়িৎ ঋণাত্মকতা ধর্মটা কী আসলে। তাহলে যেটা আমি এতক্ষণ বললাম যে আমরা যখন এরকম একটা বন্ড দিয়ে দেখাবো, তার মানে হচ্ছে এখানে দুখানা ইলেকট্রন আছে। আমি অন্য কালি দিয়ে দেখাই, দুখানা ইলেকট্রন এখানে আছে। আমি একটাকে উপরে দেখালাম আর একটাকে নিচে দেখালাম। ঠিক আছে, এইবার এক্সাম্পলটা মনে করার চেষ্টা করো। ভাবো এ 100 টাকা দিয়েছে, এ 100 টাকা দিয়েছে, তাহলে 200 টাকার একটা বন্ড তৈরি হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে নিজেদের মধ্যে যে ভাই আমিও 100 টাকা দিচ্ছি, তুই 100 টাকা দে, যেটা কিনবো দুজনে সমানভাবে ভাগ করে নেব। এইবার যদি দুজনের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, দুজনের সত্যিকারের খুব ভালো বন্ধু হয়, তাহলে তো সমানভাবে ভাগ করে নেবে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় এরকম হয় না যে হ্যাঁ ঠিক আছে চল হবে, বলার পরে কেউ তার দেওয়া কথাটা রাখলো না। যদি এরকম হয়, একজন কি করলো যে যতটা জিনিস তারা কিনলো বেশিরভাগটাই সে খেয়ে নিল, যদি খাওয়ার জিনিস হয়, অন্যকে খুব কম পরিমাণ দিল। তো সেই রকম যদি হয়, সেক্ষেত্রে যেটা হবে সেটা যদি আমরা এদের ক্ষেত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করি, তো কি হবে, যদি হাইড্রোজেন আর হাইড্রোজেন নিজেদের মধ্যে বন্ড তৈরি করে, একটু দাগটা বড় করে দেখাচ্ছি, তাহলে এই যে ইলেকট্রন জোড়টা এইটাকে এরা সমানভাবে ব্যবহার করবে। অর্থাৎ এই দুজনের থেকে এর ডিস্টেন্সটা একদম মাঝামাঝি থাকবে। ইলেকট্রন জোড় দুজনের থেকে সমান দূরত্বে থাকবে। কেন? কারণ সমানভাবে ব্যবহার করছে তাই। সমযোজী কথাটা ওইখান থেকেই এসছে যে সমানভাবে ইলেকট্রন জোড় ব্যবহার করবে। কিন্তু বাস্তবে যা হয়, লোকজন কথা দিয়ে কথা রাখে না। তখন কি হয়, যদি দুজনের কথা দিয়ে কথা রাখবে না কখন, যখন দুজনের আন্ডারস্ট্যান্ডিং থাকবে না, যখন দুজনে আলাদা নেচারের হবে। তো যদি এখানে দুটোই একই মৌলের পরমাণু থাকে তাহলে ওই রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। কিন্তু যদি আলাদা মৌলের পরমাণু থাকে, ধরো এইচের সঙ্গে এখানে ব্রোমিন যুক্ত হয়ে আছে, ঠিক আছে, বা ক্লোরিন বা ফ্লুরিন যুক্ত হয়ে আছে, আমি ফ্লুরিনটা দেখাই,
কারণ ফ্লুরিন হচ্ছে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক, এটা তোমাদের কোয়েশ্চেন আসেও পরীক্ষাতে, তাই এফটা দেখানো সবথেকে সুবিধাজনক, মনে রাখতেও সুবিধা, আর এই সংক্রান্ত কোয়েশ্চেনও আসে পরীক্ষায়। তো কী হচ্ছে দেখো, আমি এইখানে লিখেছিলাম যে যখন পরমাণুটি অন্য পরমাণুর সাথে যুক্ত থাকবে, এবার এই হাইড্রোজেন পরমাণুটা অন্য পরমাণুর সঙ্গে যুক্ত আছে মানে সেটা অন্য হাইড্রোজেন পরমাণুও হতে পারে, মানে ওই একই মৌলের পরমাণু হতে পারে, আবার আলাদা মৌলের পরমাণুও হতে পারে। এইবার কি হচ্ছে, এই যে ফ্লুরিন এ কী করছে, এই ইলেকট্রন জোড়টাকে নিজের দিকে টেনে নিচ্ছে, মানে ইলেকট্রন জোড়টার প্রতি দুজনেরই যে কি বলবো, দুজনেরই তো একটা অধিকার আছে, সমান অধিকার আছে, কিন্তু ফ্লুরিন কি করছে, হাইড্রোজেনকে সেই অধিকার থেকে বঞ্চিত করছে এবং নিজের দিকে টেনে নিচ্ছে ইলেকট্রন জোড়টাকে বেশি বেশি করে। এটার এফেক্ট যা হয়, মানে এটার পরবর্তী ব্যাপারটাকে এরকম দেখতে লাগে আর কি, ইলেকট্রন জোড়টা এখন ফ্লুরিনের অনেক কাছাকাছি এসে গেছে, ঠিক আছে, এরকম হয়ে যায়। এবার যেহেতু ইলেকট্রন জোড়টাকে ফ্লুরিন নিজের দিকে টেনে নিয়েছে, এবার কাকে টেনেছে, ইলেকট্রনকে। ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ যুক্ত, তাই জন্য সামান্য একটা নেগেটিভ চার্জের একটা পরিবেশ, সেই পরিবেশটা এবার ফ্লুরিনকে ঘিরে ধরবে। সেই কারণে আমরা ফ্লুরিনের মাথায় একটা ছোট নেগেটিভ চার্জ বসাবো। ছোট নেগেটিভ চার্জটাকে এইভাবে দেখানো হয়, ডেল্টা নেগেটিভ, এটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে। বড় হাতের ডেল্টা এরকম হয় ক্যাপিটাল লেটারে, গ্রিক ওয়ার্ড, ত্রিভুজ দিয়ে আমরা দেখাই, আর ছোটো হাতের ডেল্টা হচ্ছে এরকম। তা ডেল্টা মানেই হচ্ছে একটা সামান্য পরিমাণ। তাহলে সামান্য পরিমাণে নেগেটিভ চার্জের কাছে চলে আসবে কেন, কারণ ইলেকট্রন অর্থাৎ নেগেটিভলি চার্জ একটা পরিবেশ তৈরি হয়েছে তাই। আর এখান থেকে ইলেকট্রন দূরে সরে গেছে, ইলেকট্রন চলে যাওয়া মানে ইলেকট্রন কোনো জিনিস থেকে দূরে সরে যাওয়া মানে হচ্ছে সেখানে ইলেকট্রনের একটা ঘাটতি তৈরি হবে। ইলেকট্রনের ঘাটতি তৈরি হওয়াটাকে আমরা পজিটিভ চার্জ বা ধনাত্মক চিহ্ন দিয়ে দেখাই, তাই এখানে আমরা একটা ডেল্টা প্লাস লিখব। এখন এই যে পুরো ঘটনাটা ঘটলো, যে ফ্লুরিন কী করলো, ইলেকট্রন জোড় যেটা কিনা ওরা সমানভাবে ব্যবহার করবে বলে ওদের মধ্যে শর্ত হয়েছিল, সেই শর্তে মাঝখানে থাকার কথা, দুজনের থেকে সমান দূরত্বে থাকার কথা, কিন্তু ফ্লুরিন তার নিজের বল প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে ইলেকট্রনকে, মানে আগে যে কথা দেওয়া হয়েছিল যে ঠিক আছে সমান সমান ব্যবহার করব, সেই কথা রাখলো না, নিজের দিকে টেনে নিল। এই যে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা, এইটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ক্লিয়ার? তাহলে যদি এবার আমাকে ডেফিনিশন দিতে হয়, সংজ্ঞা দিতে হয় তড়িৎ ঋণাত্মকতা, তাহলে কি বলবো, যে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো পরমাণু যখন বন্ধন জোড়কে নিজের দিকে টেনে নেয়, সেটা যে ক্ষমতার মাধ্যমে বা যে ধর্মের মাধ্যমে সেই কাজটা করে, সেটাই হচ্ছে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, লিখে ফেলা যাক তাহলে। এটা ফার্স্ট পয়েন্ট তাহলে আমাদের এটা হয়েছিল যে কখন তড়িৎ ঋণাত্মকতা কোনো একটা মৌল দেখাবে। আর এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে সংজ্ঞা বা ডেফিনিশন, সেটা হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো পরমাণু যখন যখনটা লিখছি না, কোনো পরমাণুর বন্ধন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকেই ওই অণুতে উক্ত পরমাণুটির তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে, এখন এই যে ওই অণুতে কেন লিখলাম, কারণ ভিন্ন ভিন্ন অণুতে কোনো একটা নির্দিষ্ট পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কিন্তু আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, এখন সেই সংক্রান্ত ডিটেলড আলোচনা আমাদের সিলেবাসে নেই, তাই ওই রকম আলোচনা করব না, কিন্তু ডেফিনিশন লেখার সময় ওটা আমাকে এখানে মেনশন করতেই হবে। তাহলে এই হচ্ছে তাদের মানে তড়িৎ ঋণাত্মকতার ডেফিনিশন। এবার যদি আমরা থার্ড পয়েন্টে যদি আমরা তড়িৎ ঋণাত্মকতার একক বলি, একক
তাহলে আমরা লিখব যে তড়িৎ ঋণাত্মকতা একটি এককবিহীন রাশি। এর কোনো একক হয় না, খালি একটা সংখ্যা হয়, যে সংখ্যাটা দিয়ে আমরা কারোর তড়িৎ ঋণাত্মকতাকে বোঝাতে পারি কত, কারোর 4, কারোর 3, কারোর 3.5, 3.5 এরকম বিভিন্ন রকমের হয়। তো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। যেখানেই ফ্লুরিন কারোর সঙ্গে এরকম যুক্ত অবস্থায় থাকবে, সমযোজী বন্ধনে যুক্ত অবস্থায়, যে কোনো মৌল ওর সঙ্গে যেই থাকুক না কেন, ও সেখান থেকে সঙ্গে সঙ্গে কী করবে, ইলেকট্রন জোটটাকে নিজের দিকে টেনে নেবে, এবং টেনে নেওয়ার এই ক্ষমতাটা ওর সর্বাধিক। যে কোনো পর্যায় বরাবর এই হ্যালোজেন মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হয়। এখানে আরও একটা টার্ম আমাকে উল্লেখ করতে হবে, দেখো, তাহলে ইলেকট্রন জোড়কে যে নিজের দিকে টেনে নিচ্ছে সে যদি তড়িৎ ঋণাত্মক হয়, তাহলে অন্যজন কী হবে, তড়িৎ ধনাত্মক, অর্থাৎ ইলেকট্রো পজিটিভ। তাই জন্যই এখানে দেখো পজিটিভ চার্জ, আর এই তড়িৎ ঋণাত্মক বলেই এখানে নেগেটিভ চার্জ। এবার আগের ধর্মগুলোর মতন এখানেও আমাকে জানতে হবে যে তড়িৎ ঋণাত্মকতা কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে আমাদের আগের দিন আমরা যে যে শর্তগুলো পড়েছিলাম, পারমাণবিক ব্যাসার্ধ বা আয়োনাইজেশন এনার্জি কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, আজকেও সেই দুটো শর্তই পড়ব। বাকি আরও অনেক ফ্যাক্টর থাকে যার উপরে তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে, কিন্তু সেগুলো আমাদের সিলেবাসে নেই। তাহলে আমরা কি লিখব, যে তড়িৎ ঋণাত্মকতা, ফোর্থ পয়েন্ট হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে কোন কোন বিষয়ের উপরে। 1 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের চার্জ। ধরা যাক এটা নিউক্লিয়াস, আর এইটা ধরো বাইরের কক্ষপথ, দুখানা কক্ষপথ আছে, তাহলে এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে? এখন পরমাণুর নিউক্লিয়াসের পজিটিভ চার্জ যত বাড়বে, তত এইখানে থাকা ইলেকট্রনগুলোকে বেশি বেশি করে আকর্ষণ করতে পারবে। আগের দিনেই বলেছিলাম যে কীভাবে পারমাণবিক ব্যাসার্ধ কমে যায় এই নিউক্লিয়াসের চার্জ বাড়লে, সেইটা বোঝানোর সময় বলেছিলাম। তো নিউক্লিয়াসের চার্জ যত বাড়বে তত বেশি বেশি করে ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস কী করতে পারবে, আকর্ষণ করতে পারবে। তাহলে নিউক্লিয়াস যদি নিজের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে পারে, তাহলে একইভাবে এই বাইরের যে ইলেকট্রন জোড় সেটাকেও আকর্ষণ করতে পারবে, তাই না? ইলেকট্রনকে আকর্ষণ করবার তো একটাই উপায়, সেটা হচ্ছে নিউক্লিয়াসের চার্জ যদি বেশি হয়। তাহলে নিউক্লিয়াসের চার্জ বাড়লে নিউক্লিয়াস যদি নিজেরই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে পারে, তাহলে একই শর্তে বাইরের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে পারবে, অর্থাৎ ইলেকট্রন জোড়কেও আকর্ষণ করতে পারবে। সুতরাং নিউক্লিয়াসের চার্জ যদি বেড়ে যায়, তাহলে নিউক্লিয়াসের চার্জ যদি বৃদ্ধি পায়, বৃদ্ধিটা আমি উপরের দিকে অ্যারো দিয়ে দেখালাম, মানে ইনক্রিজ করছে। নিউক্লিয়াসের চার্জ বাড়লে তড়িৎ ঋণাত্মকতাকে আমি ছোটো করে লিখছি, দেখো EN লিখছি, EN মানে ইলেকট্রো আর নেগেটিভিটি। তাহলে নিউক্লিয়াসের চার্জ বাড়লে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, ঠিক আছে? আর 2 নম্বর শর্ত হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে? দেখো আবার এখানে আমি আঁকছি, এটা হচ্ছে একটা পরমাণু, আর এটা হচ্ছে আর একটা পরমাণু। প্রথম পরমাণুটার পারমাণবিক ব্যাসার্ধ কম হলে ইলেকট্রনের সঙ্গে আকর্ষণ কি হবে, বাড়বে, দূরত্ব কমলে আকর্ষণ বাড়বে। আর এখানে পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে এত বড়, যেহেতু দুখানা কক্ষপথ আছে অনেক বড়, তো যদি ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে ইলেকট্রন আর নিউক্লিয়াসের দূরত্ব বাড়বে, দূরত্ব বাড়লে আকর্ষণ কমে যাবে। তাহলে এবার ইলেকট্রন জোড় তো তারও বাইরে আছে, তাই না? ইলেকট্রন জোড় এখানে, আর এখানে ধরো আর একটা পরমাণু শুরু হচ্ছে। তাহলে যদি দূরত্ব বেড়ে যায় তাহলে নিজের ইলেকট্রনকেই তো আকর্ষণ করতে পারছে না, মানে কম হচ্ছে আকর্ষণ বলটা। তাহলে তারও বাইরে যদি কোনো ইলেকট্রন জোড় থাকে, সেক্ষেত্রেও আকর্ষণ বল কী হবে, কমে যাবে। তাহলে পরমাণুর ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে আকর্ষণ বল কমে যাচ্ছে, মানে তড়িৎ ঋণাত্মকতা কমে যাবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায়, যদি ইনক্রিজ করে, উপরের দিকে আরও দিয়েছি, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কী হবে, কমে যাবে, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে ফ্যাক্টর যার উপরে তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে।
এইবার আমরা দেখব যে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার মানটা পাল্টে যায়, সেইটা হয়ে যাবে আমাদের 5th পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি পর্যায় বরাবর যাই, পর্যায় বরাবর মানে কি, মানে হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে। বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমরা জানি যে পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়। তো দেখো, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমে, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে আমরা কি বলবো, ডান দিক, বাঁ দিক থেকে ডান দিকে যদি যাই, তাহলে বাম দিক থেকে ডান দিকে EN বৃদ্ধি পায়। তাহলে ডান দিক থেকে বাঁ দিকে আসলে উল্টোটা হবে, কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, শ্রেণী বরাবর কি হবে? শ্রেণী বরাবর যদি আমরা যাই, শ্রেণী বরাবর হচ্ছে উপর থেকে নিচে নামা। শ্রেণী বরাবর যাওয়া মানে হচ্ছে ওপর থেকে নিচে নামা। ওপর থেকে যদি নিচে নামি তাহলে কি হবে, পর্যায় সংখ্যা বাড়ে। পর্যায় সংখ্যা বাড়ছে মানে, পর্যায় সংখ্যা বাড়ছে মানে কক্ষপথের সংখ্যা বাড়ছে। তাহলে কক্ষপথের সংখ্যা বাড়ছে মানে কি, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে। যদিও নিউক্লিয়াসের চার্জও একটু একটু করে বাড়ে। আমি এক্সাম্পল দেখাই, গ্রুপ 1টা যদি বলি আমি, গ্রুপ 1, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, যত নিচে নামছি পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে। ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমে যাওয়ার কথা। আবার নিউক্লিয়াসের চার্জও বাড়ছে, দেখো প্রোটন সংখ্যা বাড়ছে মানে নিউক্লিয়াসের চার্জ বাড়ছে। চার্জ বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাওয়ার কথা। তাহলে আবারও আগের দিনের মতন দেখো কনফিউশন, একটা জিনিস চাইছে যে ইলেকট্রোনেগেটিভিটি কমাতে, ব্যাসার্ধ বৃদ্ধি, আর চার্জ বৃদ্ধি চাইছে ইলেকট্রোনেগেটিভিটি বাড়াতে। এবার এই দুজনের মধ্যে বেশি প্রভাবশালী ফ্যাক্টর কোনটা? পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধিটা অনেক বেশি হারে হয়, সেই জন্য ইলেকট্রোনেগেটিভিটি যে হারে বাড়ে তার থেকে অনেক বেশি হারে কমে যায়। তাই ফাইনালি ইলেকট্রোনেগেটিভিটি কমে যায় যত আমরা ওপর থেকে নিচে নামবো শ্রেণী বরাবর। যত আমি লিথিয়াম থেকে সোডিয়ামে যাব, সোডিয়াম থেকে পটাশিয়ামে যাব, তত ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে কমতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব যে উপর থেকে নিচে নামলে, উপর থেকে নিচে নামলে, এটা মুছে দিই, নিউক্লিয়াসের কারণটাও লিখে দিচ্ছি। নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধির তুলনায়, নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধির তুলনায় পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি বেশি হয়, তাই EN হ্রাস পায়। ঠিক আছে, এইবার আমরা আসছি এক্সাম্পলে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এক্সাম্পল। এইবার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে এরকম 3-4টে দিয়ে দেবে মৌল, এদের পারমাণবিক তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রমে সাজাও। তো কি বললাম, সব থেকে আগে যেটা বলবো এখানে 1 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো একটি পর্যায়ে সর্বোচ্চ EN, সর্বোচ্চ ইলেকট্রোনেগেটিভিটি বা সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট মৌল হলো কারা? একটু আগে বললাম, কোনো একটা নির্দিষ্ট পর্যায়ে যত ডান দিকে যাব EN বাড়তে থাকবে, এবং ডান দিকে, একদম ডান দিকে নিষ্ক্রিয় গ্যাসের ঠিক আগে হ্যালোজেন মৌল, তাদের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক হয়, যারা কিনা গ্রুপ 17-এ থাকে। সর্বোচ্চ বিশিষ্ট মৌল হলো হ্যালোজেন মৌল। ঠিক আছে, আর একই রকম কোনো একটি পর্যায়ে
সর্বনিম্ন ইএন বিশিষ্ট মৌল হলো কারা? ক্ষার ধাতু, অর্থাৎ যারা কোথায় থাকে? গ্রুপ 1। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসকে এখানে কনসিডার করা হয় না, কারণ ওরা তো বিক্রিয়াই করে না, ওরা তো রাসায়নিক বন্ধন বা সমযোজী বন্ধন তৈরি করেই না। এবার আমরা আসছি এক্সাম্পলে। তাহলে দেখো, প্রথমে আমরা লিখছি দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে কারা কারা আছে? এক্সাম্পল 1 এটা। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ে দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। যত ডান দিকে যাব ভ্যালু কী হবে? বাড়বে। তাহলে বাড়বে মানে কিরকম চিহ্ন দেবো? এরকম চিহ্ন দেবো, লেস দেন। লিথিয়াম লেস দেন বেরিলিয়াম, তাহলে সব থেকে বেশি কে হয়ে গেল? ফ্লুরিন। একই রকমভাবে তৃতীয় পর্যায়ে কারা কারা থাকবে দেখো? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আগের দিন আমরা দেখেছিলাম যে বিশেষ করে আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে এই জেনারেল যে ট্রেন্ডটা, যেভাবে এরা বেড়ে যাওয়া উচিত আর কি এদের ভ্যালু, সেই রকমটা হচ্ছিল না, মাঝে মাঝে উল্টে পাল্টে যাচ্ছিলো আর কি। কিন্তু এখানে সেরকম কিছু ব্যাপার নেই, একদম পরপরই বাড়তে থাকবে সবার, মানে কোনো ব্যতিক্রম নেই আর কি। ঠিক আছে, আচ্ছা এবার থার্ড এক্সাম্পল হচ্ছে হ্যালোজেন মৌল। ঠিক আছে, হ্যালোজেন মৌলগুলোর মধ্যে সবার উপরে কে থাকে বলো? ফ্লুরিন, গ্রুপ 17। হ্যালোজেন মানে গ্রুপ 17। গ্রুপ 17-এ সবার উপরে থাকে ফ্লুরিন, তার নিচে ক্লোরিন, তার নিচে ব্রোমিন, তার নিচে আয়োডিন। এটা আমরা জানি। তাহলে সব থেকে উপরে যে থাকবে তার সব থেকে বেশি হবে, কারণ যত নিচে নামবো আমরা তত ইলেকট্রোনেগেটিভিটি কমবে। তাহলে সব থেকে বেশি হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কিরম চিহ্ন দেবো আমরা? ফ্লুরিন সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, আর ফাইনালি আয়োডিন। তাহলে একই রকমভাবে ক্ষার ধাতুদের মধ্যে একই রকম, সব থেকে যে ওপরে সে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। সিজিয়ামের এসটা ছোটো হাতের। হ্যাঁ, তাহলে সব থেকে বেশি হচ্ছে লিথিয়ামের, আর সিজিয়ামের সব থেকে কম। তাহলে একই রকমভাবে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে কারা? গ্রুপ 2। এখানে আমি লিখতে ভুলে গেছি, এটা গ্রুপ 1। ক্ষার ধাতু মানে গ্রুপ 1। তাহলে এখানে সবার উপরে কে থাকবে? বেরিলিয়াম সব থেকে বেশি হবে তার। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম অ্যান্ড বেরিয়াম। তাহলে এই হচ্ছে তাদের অর্ডার। সব থেকে কম হচ্ছে বেরিয়াম। এইবার এখানে সব থেকে বেশি এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে ফ্লুরিন আর যে সিজিয়াম, এই দুটো মনে রাখতে হবে। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ যতগুলো এলিমেন্ট আছে পর্যায় সারণীতে, আর সিজিয়ামের তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন। ঠিক আছে, সবথেকে কম। এগুলো কিন্তু শর্ট কোয়েশ্চেনে পরীক্ষাতে আসে। তাহলে এখানে আমি লিখছি সর্বোচ্চ ইএন ইলেকট্রোনেগেটিভিটি, আর এর হচ্ছে সর্বনিম্ন ইএন। ঠিক আছে, এখন যদি একটা কোয়েশ্চেন এরকম থাকে পরীক্ষায় যে ইলেকট্রোনেগেটিভিটি সঠিক ক্রমে সাজাতে বললো, ধরো ইলেকট্রোনেগেটিভিটি এর সঠিক ক্রমে সাজাও। ধরো এরকম থাকলো, ঠিক আছে, থাকলো পটাশিয়াম, তারপর ধরো সোডিয়াম, তারপর ধরো ফসফরাস, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, ফ্লুরিন। এই কজন যদি থাকে তাহলে কী হবে দেখো,
সব থেকে বেশি তো ফ্লুরিন সবার আগে থাকবে। এবার এদেরকে যদি আমাকে ঠিকঠাক করে সাজাতে হয়, তাহলে পর্যায় সারণীর ঠিক যতটুকু অংশ আমাদের মনে রাখতে হবে বলে আমি বলেছিলাম, সেইটা একটু মনে মনে ভাবতে হবে, তাহলেই এটা করা যাবে। দেখো, সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ে থাকে, আর চতুর্থ পর্যায়ে থাকে হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, তৃতীয় পর্যায়েতেই সোডিয়ামের পাশে থাকে ম্যাগনেসিয়াম, তার পাশে থাকে অ্যালুমিনিয়াম, আর এই পর্যায়েই হ্যালোজেনে থাকে হচ্ছে ক্লোরিন, তার উপরে দ্বিতীয় পর্যায়ে থাকে ফ্লুরিন। ঠিক আছে, হয়ে গেল সবাই? আচ্ছা, ফসফরাস, এখানে ফসফরাসের আগে থাকে সালফার, তার আগে থাকে ফসফরাস, আর ফসফরাসের আগে আর অ্যালুমিনিয়ামের মাঝখানে থাকে সিলিকন। তো ওগুলো আমাদের দেয়নি বলে ওগুলো লিখিনি। তাহলে এবার দেখো, যত আমরা নিচে নামবো তত ভ্যালু কমবে। তাহলে এদের মধ্যে সবথেকে নিচে কে আছে? পটাশিয়াম, 4 নম্বর পর্যায়ে, এরা 3 নম্বর, এরা 2 নম্বরে। তাহলে এ তো 2 নম্বরে আছে, প্লাস সব থেকে ডান দিকে আছে, মানে ফ্লুরিন সব থেকে বেশি আমরা এমনিতেই জানি। তাহলে সব থেকে প্রথমে থাকবে ফ্লুরিন আর সব থেকে লাস্টে থাকবে পটাশিয়াম, এইটুকু কনফার্ম হয়ে গেল। এইবার এদের মধ্যে কি হবে? যত ডান দিকে যাই ইলেকট্রোনেগেটিভিটি কী হয়? বৃদ্ধি পায়। তাহলে সব থেকে বেশি কী হবে এদের মধ্যে সব থেকে বেশি হবে ক্লোরিন। তাহলে ফ্লুরিনের ঠিক পরেই থাকবে হচ্ছে ক্লোরিন, তারপর থাকবে ফসফরাস, তারপর থাকবে অ্যালুমিনিয়াম, তারপর থাকবে সোডিয়াম, আর লাস্টে থাকবে পটাশিয়াম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সংক্রান্ত আলোচনা। এরপরে আমরা আসব জারণ বিজারণ এবং ধাতব অধাতব ধর্ম। এবার হচ্ছে জারণ বিজারণ ধর্ম। জারণ বিজারণ কাকে বলে তোমরা পড়েছো আগে। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা। ঠিক আছে, যখন কোনো মৌল জারিত হয় তখন সে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়। আর বিজারণ হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করা। সেইটা সবার আগে আমাদেরকে বুঝে নিতে হবে যে ইলেকট্রন গ্রহণ করা, এটার মানে হচ্ছে বিজারিত হওয়া। যে ইলেকট্রন গ্রহণ করলো তার বিজারণ হলো। এবার আমরা এটা জানি যে যার বিজারণ হয় সে অন্যকে জারিত করে। ঠিক আছে, আর অন্যকে যদি আমি জারিত করি তাহলে তখন আমি হয়ে যাব জারক পদার্থ। তাহলে ইলেকট্রন যে গ্রহণ করলো সে হলো বিজারিত। বিজারিত হওয়া মানে হচ্ছে অন্যকে জারিত করা। আর যখনই আমি অন্যকে জারিত করছি তখন তখন আমাকে নিজেকে আমি বলবো জারক পদার্থ। ঠিক আছে, তাহলে যারা জারক পদার্থ তাদের জারণ ধর্ম থাকে। জারণ ধর্ম মানে অন্যকে জারিত করার ক্ষমতা। তাহলে অন্যকে যারা জারিত করে তারা তো নিজে বিজারিত হয়, সুতরাং তারা নিজে ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, এইভাবে আমরা উল্টোভাবেও আসতে পারি, আবার এইভাবেও বোঝাতে পারি। তাহলে এইটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা 1 নম্বর। আর 2 নম্বরটা ঠিক এর উল্টোটা। সেখানে আমরা কি বলবো যে ইলেকট্রন যদি কেউ বর্জন করে, তাহলে ইলেকট্রন বর্জন করা মানে যে ইলেকট্রন বর্জন করলো সে জারিত হলো। যে ইলেকট্রন বর্জন করলো সে জারিত হয়ে গেল। এবার কেউ যদি নিজে জারিত হয়ে যায় তাহলে সে অন্যকে বিজারিত করে। তাহলে জারিত হওয়া মানে হচ্ছে অন্যকে বিজারিত করা। আর অন্যকে যারা বিজারিত করবে, যে বিজারিত করে সে বিজারক। ঠিক আছে, বিজারিত বিজারক এগুলো ওই নাউন আর অ্যাডজেক্টিভ আর কি, নিশ্চয়ই তোমরা জানো। তাহলে যে অন্যকে বিজারিত করলো সে হচ্ছে বিজারক পদার্থ। ঠিক আছে, আর যারা বিজারক পদার্থ তারা বিজারণ ধর্ম দেখায়। ঠিক আছে, বিজারণ ধর্ম দেখানো মানে অন্যকে বিজারিত করা। আর জারক পদার্থরা জারণ ধর্ম দেখায়। জারণ ধর্ম দেখানো মানে অন্যকে জারিত করা। সুতরাং অন্যকে যখন জারিত করছে তখন নিজে বিজারিত হচ্ছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করছে। এটার ক্ষেত্রেও তাই, যখন অন্যকে বিজারিত করছে তার মানে নিজে জারিত হচ্ছে, তার মানে নিজে জারিত হওয়া মানে ইলেকট্রন ত্যাগ করছে। ঠিক আছে,
বা ইলেকট্রন বর্জন করছে, যা লিখেছি আর কি। তো এইটা নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। এখানে আর একটু সংযোজন করে দিই। জারক পদার্থ মানে হচ্ছে এখানটাতে লিখে দিই, সেটা হচ্ছে যে না, এক কাজ করি, থার্ড পয়েন্ট লিখে দিই। দুটো পয়েন্ট হয়ে গেল তো, থার্ড পয়েন্টে আমি এটাই লিখে দিই যে জারক পদার্থ গুলি জারণ ধর্ম দেখায়, অর্থাৎ অন্যকে জারিত করে। এই যে জারক পদার্থ অন্যকে জারিত করে দিল, অন্যকে জারিত করা মানেই হচ্ছে জারণ ধর্ম দেখানো। আর বিজারক পদার্থগুলি বিজারণ ধর্ম দেখায়, বিজারণ ধর্ম দেখায়, অর্থাৎ অন্যকে বিজারিত করে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, জারণ বিজারণকে আমরা ইলেকট্রন গ্রহণ বর্জনের সঙ্গে কি করলাম, রিলেট করলাম। এখন ইলেকট্রন গ্রহণ বর্জন করলে মৌলের আরও এক ধরনের পরিবর্তন হয়, সেটা কীরকম, সেটা তোমরা নিশ্চয়ই জানো। এটা মুছে দিয়ে লিখি আমি। যখনই কোনো মৌল, আমি মৌলটাকে এ দিয়ে লিখছি, এ ফর অ্যাটম হয় তো, তাই মৌলকে এ দিয়ে ডিনোট করা হয়। তাহলে কোনো মৌল যখন ইলেকট্রন ছেড়ে দেয়, মাইনাস ইলেকট্রন, তখন মৌল থেকে কি তৈরি হয়, একটা ইলেকট্রন চলে গেলে, ইলেকট্রনের ঘাটতি হয়ে গেলে তখন আমরা পজিটিভ চার্জ দেখাই। ঠিক আছে, যদিও আমি আগের দিন বলেছিলাম এই ইকুয়েশনটা ম্যাথামেটিক্যালি কারেক্ট হলেও আমরা যেহেতু ম্যাথামেটিক্যাল ইকুয়েশন লিখছি না, কেমিক্যাল ইকুয়েশন লিখছি, রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক সমীকরণ লিখছি, তাই আমরা এরকম না লিখে কী লিখব, যে এ প্লাস তৈরি করলো এবং ইলেকট্রন বর্জন করলো। ইলেকট্রন বর্জন মানে আমরা এদিকে মাইনাস ইলেকট্রন লিখবো না, উল্টো দিকে প্লাস ইলেকট্রন লিখবো। তাহলে এইটা কী ঘটনা, এখানে এ পদার্থটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে এ এর কী হয়েছে, জারণ হয়েছে, তাই তো। তাহলে আমরা এখানে লিখছি যে এ জারিত হয়েছে, রাইট। তাহলে কোথায় লিখেছি, এই যে বিজারক পদার্থগুলো কি হয়, বিজারণ ধর্ম দেখায় তো, অন্যকে বিজারিত করে তো। তাহলে যে অন্যকে বিজারিত করে সে নিজে কি হবে, জারিত হবে। তাহলে এখানে এটা কি হয়েছে, জারিত হয়েছে, জারিত হয়ে কি তৈরি করেছে, পজিটিভ চার্জ। তাহলে যারা ইলেকট্রোপজিটিভ, যারা ক্যাটায়ন তৈরি করতে যারা চায়, যারা ক্যাটায়নে পরিণত হতে চায়, অর্থাৎ যারা ইলেকট্রন লস করে জারিত হতে চায়, তারা আসলে তাহলে কি হবে, বিজারক পদার্থ। তাহলে এই যেহেতু জারিত হয়েছে, তাহলে এখানে বিজারক পদার্থ। তাহলে বিজারক কারা হবে, যারা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন তৈরি করতে চাইবে। ক্যাটায়ন আমি একটু আগেই বললাম যে দু রকমের মৌলের কথা বললাম, এক হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, যারা নেগেটিভ চার্জ বানাতে চায়, আর এক হচ্ছে ইলেকট্রোপজিটিভ, যারা পজিটিভ চার্জ বানাতে চায়। এই যে পজিটিভ চার্জ বানিয়েছে এ, তাহলে এ তো ইলেকট্রোপজিটিভ, তাহলে যারা ইলেকট্রোপজিটিভ তারা হচ্ছে বিজারক। ঠিক আছে, ম্যাচ করানো গেল তো। উল্টোটাও সত্যি, তাহলে যারা ইলেকট্রন ত্যাগ করার বদলে ইলেকট্রন গ্রহণ করে নেয়, সেটা দেখাই। সেকেন্ড এক্সাম্পলে আমি এখানে এ লিখেছি, এটা আমাদের 5 নম্বর পয়েন্ট ভাবো, 6 নম্বর পয়েন্টে লিখছি আমি বি লিখছি। এবার বি যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন যদি ওর এক্সট্রা চলে আসে, তাহলে ইলেকট্রনের এই যে আধিক্য, এইটাকে বোঝানোর জন্য নেগেটিভ চার্জ দেওয়া হয়, অ্যানায়ন তৈরি হয়। তাহলে যখন কেউ ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ করা মানে প্রথমেই কি বললাম, বিজারণ। তাহলে ইলেকট্রন গ্রহণ করলো মানে বি এর কী হলো, বিটা বিজারিত হলো। তাহলে যারা বিজারিত হয় তারা অন্যকে কি করে, জারিত করে। আর অন্যকে জারিত করে মানে জারক পদার্থ, রাইট। তাহলে আমরা এখানে কি লিখব, যে
বি, বিটা কি হয়েছে, বিজারিত হয়েছে, সুতরাং বি হচ্ছে জারক পদার্থ। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, যারা ইলেকট্রোপজিটিভ, এ হচ্ছে ইলেকট্রোপজিটিভ। ইলেকট্রোপজিটিভ কেন, কারণ ও ক্যাটায়ন বানাতে চায়। কিছু মৌল এরকম থাকে পর্যায় সারণীতে যারা বাঁ দিকে থাকে, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, বা ইভেন সন্ধিগত মৌলগুলো, মোটমাট যারা হচ্ছে ধাতু, মেটাল, তারা সবসময় এটাই চায় যে ও ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে ক্যাটায়ন তৈরি করবে, এরকম ধাতুগুলো সবসময় এটা চায়। সুতরাং ধাতুগুলোকে আমরা বলতে পারি যে এরা যেহেতু ক্যাটায়ন তৈরি করতে চায়, তাই এরা ইলেকট্রোপজিটিভ। সেই কারণেই যত আমরা ডান দিকে যাচ্ছিলাম, গিয়ে হ্যালোজেন পর্যন্ত যখন গেলাম, তখন তাদের ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি হয়ে গেল, কারণ ওরা তো অধাতু। তাহলে ধাতুগুলো ইলেকট্রন ছাড়বে, তারা ইলেকট্রোপজিটিভ, আর অধাতুগুলো জেনারেলি ইলেকট্রন গ্রহণ করে, এই যে এটার মতন ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং তারা ইলেকট্রন নেগেটিভ। ঠিক আছে, এইবার যারা ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে হচ্ছে আবার জারিত হওয়া, সুতরাং তারা বিজারক দ্রব্য হবে। অর্থাৎ যারা ধাতু তারা সাধারণত বিজারক দ্রব্য, এবং যারা অধাতু তারা তো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, ইলেকট্রন গ্রহণ করা মানে তারা বিজারিত হবে, সুতরাং তারা অন্যকে জারিত করবে, অর্থাৎ তারা জারক পদার্থ হবে। ঠিক আছে, সুতরাং আমরা যদি পর্যায় সারণী বাঁ দিক থেকে ডান দিকে যাই ক্রমশ, তাহলে আমরা কি দেখব, দেখো মুছছি এটা আবার, তাহলে এবার দেখো আমরা লিখছি 7 নম্বর পয়েন্টে, যদি আমরা পর্যায় বরাবর এগোতে থাকি, পর্যায় বরাবর মানে এই দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে সবার বাঁ দিকে কে থাকে, ক্ষার ধাতু, তারপরে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তারপরে সন্ধিগত ধাতুগুলো, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি না, তারপরে কারা থাকে, তারপরে যে 13 থেকে 18 শুরু হয়ে গেল, ওইখানে কিন্তু ধাতু অধাতু সবাই থাকে। ঠিক আছে, তাহলে ওইদিকে যদি অধাতুরাও থাকে, তাহলে অধাতুদের তো জারক পদার্থ হয় তারা, আর ধাতুগুলো কি হয়, বিজারক পদার্থ হয়। তাহলে যারা বিজারক পদার্থ, যারা বাঁ দিকে থাকছে বিজারক পদার্থ, তারা বিজারণ ধর্ম দেখাবে। ঠিক আছে, তাহলে যত ডান দিকে যাব তত বিজারণ ধর্ম দেখানোটা কী হবে, কমে যাবে, কারণ ডান দিকে যারা আছে তারা তো অধাতু, তারা তো জারক, তারা তো জারণ ধর্ম দেখাবে। তাহলে আমরা কি লিখব, পর্যায় বরাবর যদি আমরা যাই, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে বিজারণ ধর্ম কি হবে, হ্রাস পাবে। আর এ আর বি হচ্ছে ওই বাম দিক থেকে ডান দিকে জারণ ধর্ম, তাহলে উল্টোটা হয়ে গেল, বৃদ্ধি পাবে হয়ে গেল। তাহলে আমরা যদি এবার বাঁ দিক থেকে ডান দিকে ডান দিক থেকে বাঁ দিকে আসি, তাহলে এটার উল্টোটা হবে। যদি বাঁ দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ধর্ম হ্রাস পায়, তাহলে যদি আমি ডান থেকে বামে আসবো, তাহলে বিজারণ ধর্ম বাড়বে, এটার ক্ষেত্রেও তাই উল্টোটা। আর শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর মানে কি, ওপর থেকে নিচে, তাই না? তাহলে 1 নম্বর হচ্ছে ওপর থেকে নিচে গেলে বিজারণ ধর্ম কি হবে, বিজারণ ধর্ম বাড়বে। হ্যাঁ, আচ্ছা, এখানে বিজারণ ধর্ম বাড়বে বলছি আমি, যত উপর থেকে নিচে যাচ্ছি তত বিজারণ ধর্ম বাড়বে। কেন বাড়বে? কারণ বিজারণ ধর্ম মানে কি, অন্যকে বিজারিত করবে। অন্যকে যদি বিজারিত করে, তার মানে ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। অন্যকে বিজারিত মানে তো নিজে জারিত হবে, তার মানে ইলেকট্রন ত্যাগ করবে। তাই ইলেকট্রন ত্যাগ করার এই যে প্রবণতা, সেটা আসলে ওপর থেকে নিচে নামলে বৃদ্ধি পায়। ঠিক আছে, যত আমি লিথিয়াম থেকে সোডিয়াম, সোডিয়াম থেকে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যত নিচের দিকে নামবো, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বৃদ্ধি পায়। ইলেকট্রন যদি আমি ত্যাগ করে দিই, তাহলে আমার নিজের কী হবে, জারণ। তাহলে আমি নিজে যদি জারিত হই,
তাহলে আমি অন্যকে কি করব? বিজারিত করব। অন্যকে বিজারিত করা মানেই হচ্ছে বিজারণ ধর্ম। তাহলে যত নিচে নামবো তত বিজারণ ধর্ম বাড়বে। কেন? কারণ ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাও বাড়ে। আর উপর থেকে নিচে বিজারণ ধর্ম যদি বাড়ে তাহলে জারণ ধর্ম ডেফিনেটলি কমবে, তাই তো? এগুলোর পাশাপাশি আমরা আরও একটা জিনিস দেখে নিলাম, সেটা হচ্ছে যে আমরা এটাই বললাম যে ডান দিকে গেলে কি হয়, ওরা অধাতু হয়, বাঁদিকেরগুলো ধাতু হয়, তাই না? বাঁদিকে যারা থাকে তাদের বিজারণ ধর্ম বেশি হয় বললাম, ডান দিকে গেলে কমে যাবে। তাহলে এই যে বাঁদিকে তো ওরা ধাতু হয়, আমরা তাই জন্য এই বিজারণ ধর্মের সঙ্গে ধাতব ধর্মটাকে রিলেট করি। মানে যারা বিজারণ ধর্ম দেখায়, কারা দেখায়? ধাতুগুলো। তাই আমরা বলি যে যত বাঁদিক থেকে ডান দিকে আমরা যাই তত ধাতব ধর্ম কমে যায়। বিজারণ ধর্ম কমে যায় মানে ধাতব ধর্ম কমে যায়, মানে ধাতুর মতন আচরণ করার যে প্রবণতা সেটা কমে যায়, আর অধাতুর মতন আচরণ করার প্রবণতা বেড়ে যায়। ঠিক আছে? অর্থাৎ বাঁদিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমবে আর অধাতব ধর্ম বাড়বে। এটা ওপর থেকে নিচে নামার ক্ষেত্রেও এই একই ঘটনা প্রযোজ্য। বিজারণ ধর্ম বাড়বে মানে ধাতব ধর্ম বাড়বে। ঠিক আছে? আমরা সেটাকেও এখানে লিখে নিচ্ছি। ঠিক আছে, আমরা এইটা লিখি তাহলে সুবিধা হবে। বিজারণ ধর্ম এটার সঙ্গে একই রকমভাবে পাল্টাবে কে? ধাতব ধর্ম। এরা মোটামুটি একই রকম, এটা ধরে নেবে। আর জারণ ধর্মের সঙ্গে একই রকম কে হবে? অধাতব ধর্ম। আমরা কোয়েশ্চেন দেখাই সরাসরি। তাহলে ধরো আমি কতগুলো মৌলের নাম লিখছি এখানে। কি লিখব? কার্বন, অক্সিজেন, বেরিলিয়াম, ফ্লুরিন আর লিথিয়াম। এই পাঁচজনকে, এরা সবাই দ্বিতীয় পর্যায়ের মৌল, এদেরকে আমরা জারণ বিজারণ ধর্মের ক্রমে সাজাবো। সুতরাং একই রকমভাবে তাদেরকে ধাতব বা অধাতব ধর্মের ক্রমেও সাজানো হয়ে যাবে। তাহলে আমরা যদি জারণ ধর্মের সঠিক ক্রমে সাজাই, সবথেকে বেশি জারণ ধর্ম কার হবে? যে সবথেকে ডান দিকে থাকবে। এদের মধ্যে সবথেকে ডান দিকে হচ্ছে কে? ফ্লুরিন, গ্রুপ 17। ঠিক আছে? লিথিয়াম 1 নম্বর গ্রুপ, ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, চ্যালকোজেন, আর এটা গ্রুপ 14। তাহলে সবথেকে ডান দিকে ফ্লুরিন, সবথেকে বেশি জারণ ধর্ম। তারপরে গ্রুপ 16, তারপরে গ্রুপ 14, তারপরে সেকেন্ড গ্রুপ বেরিলিয়াম, আর তারপর লিথিয়াম। তাহলে এটা যদি জারণ ধর্ম হয় তাহলে এটাই হবে অধাতব ধর্ম। এই দুটোরই উত্তর হচ্ছে এটা। তাহলে যদি আমি বলি ধাতব ধর্ম অথবা বিজারণ ধর্ম, তাহলে উত্তরটা কী হবে? এর অপোজিট হবে। তখন আমরা কি করব? সব কটাতে আমরা লেস দেন সাইন দিয়ে দেবো। বোঝানো গেল? পরের কোয়েশ্চেনটা দেখো। আমরা লিখছি ফসফরাস, ক্লোরিন, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। এরা সবাই তৃতীয় পর্যায়ের মৌল, থার্ড পিরিয়ড এলিমেন্ট। আবারও এদের মধ্যে হচ্ছে ফসফরাস হচ্ছে গ্রুপ 15 এলিমেন্ট, ক্লোরিন গ্রুপ 17 এলিমেন্ট, সোডিয়াম গ্রুপ 1, অ্যালুমিনিয়াম গ্রুপ 13, আর এটা গ্রুপ 14। তাহলে সব থেকে ডান দিকে যে তার জারণ ধর্ম ম্যাক্সিমাম, সেটা কে আছে এখানে? ক্লোরিন 17, তারপরে গ্রুপ 15 ফসফরাস, তারপরে সিলিকন, অ্যালুমিনিয়াম আর সোডিয়াম। যত আমরা ডান দিকে আসছি তত জারণ ধর্ম বাড়ছে, আর যত বাঁ দিকে পর্যায় সারণীর তত জারণ ধর্ম কমছে। তাহলে এটা জারণ ধর্ম বা অধাতব ধর্ম। আর বিজারণ ধর্ম বা ধাতব ধর্ম সেটা উল্টোটা। তাহলে ক্লোরিন বা লেস দেন ফসফরাস, সিলিকন, অ্যালুমিনিয়াম অ্যান্ড সোডিয়াম।
বোঝা গেল? তো দেখো আমরা যদি পুরো ব্যাপারটাকে সামারাইজ করি, আমরা লিখছি যে পারমাণবিক ব্যাসার্ধ, আমি সংক্ষেপে লিখছি, পারমাণবিক ব্যাসার্ধ যদি আমরা ডান দিকে যাই, বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে বাড়বে না কমবে? কমে যাবে। এরকম কমে যায় আর কোন কোন ধর্মগুলো আছে দেখো। আচ্ছা, বিজারণ ধর্ম কমে যাবে, বিজারণ ধর্ম কমে যাবে মানে হচ্ছে ধাতব ধর্ম কমে যাবে। ঠিক আছে? তাহলে এবার এই যে তিনটে ধর্ম হয়ে গেল পর্যায়গত ধর্ম, এদের মান ডান দিকে গেলে আমরা লিখব হ্রাস পায়, আর নিচে নামলে আমরা লিখব বৃদ্ধি পায়। এটি যদি আমরা ছোট করে মনে রাখি তাহলে আমাদের কোয়েশ্চেনগুলোর আনসার করতে একটু সুবিধা হয়ে যাবে। আর উল্টো দিকে আয়নীভবন শক্তি বা আয়নাইজেশন শক্তি, তারপর ধরো জারণ ধর্ম, তারপর ধরো অধাতব ধর্ম, মানে ওগুলো ঠিক উল্টো উল্টো। দেখো এখানে বিজারণ লিখেছি, তো জারণ, ধাতব লিখেছি অধাতব, আর তার সঙ্গে তড়িৎ ঋণাত্মকতা। এই যে কটা ধর্ম এখানে লিখলাম, এদের ক্ষেত্রে কি হয়, ডান দিকে গেলে এরা, এদের ভ্যালু, এদের মান বৃদ্ধি পায়, আর নিচে নামলে এদের মান হ্রাস পায়। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সামারি। এটা মনে রাখলে আমরা মোটামুটি পর্যায়গত ধর্মের যে পরিবর্তন সেইটা মনে রাখতে পারবো। দু একটা ছোটো প্রশ্ন দেখে নিই, দিয়ে আমরা আজকে চ্যাপ্টার শেষ করব। দেখো একটাই কোয়েশ্চেন লিখেছি, এবিসি তিনটে মৌল আছে, এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে Z-1, Z এবং Z+1। এখন বলছো সি মৌলটি ক্ষার ধাতু, সি মৌলটি ক্ষার ধাতু, তাই যদি হয় তাহলে সি মৌল কোথায় থাকবে? পর্যায় সারণীর সব থেকে বাঁ দিকে। ক্ষার ধাতু সব থেকে বাঁ দিকে থেকে সি, তাহলে এখানে থাকলে ধরো এটা যদি গ্রুপ 1 হয়। এবার সি এর কত বলেছে দেখো, Z+1, তাই তো? তার মানে সি এর থেকে বাকি যারা আছে বি এবং এ, তাদের প্রত্যেকের পারমাণবিক ব্যাসার্ধ সি এর তুলনায় কম। তাহলে সি যদি ক্ষার ধাতু হয়, তাহলে ক্ষার ধাতুর থেকে কম যারা পারমাণবিক সংখ্যা হয়, তারা ওই পার্টিকুলার ক্ষার ধাতুটা যে পর্যায়ে আছে তার আগের পর্যায়ে থাকে, তাই না? ছবিটা মনে করে দেখো, এটা যদি সোডিয়াম হয় এবং সোডিয়াম যদি 11 হয়, তাহলে এটা 10 বা এটা 9, তাহলে তারা উপরের পর্যায়ে থাকবে, মানে আগের পর্যায়ে থাকবে, 2 নম্বর পর্যায়ে, তখন এই দিকে থাকবে তারা। তাহলে ঠিক এর আগের যে জন আছে অর্থাৎ বি, যার পারমাণবিক সংখ্যা Z, সেটা কি হবে? তার পূর্ববর্তী পর্যায়ের একদম ডান দিকে অবস্থান করবে, মানে সেটা হয়ে যাবে গ্রুপ 18-এর নিষ্ক্রিয় গ্যাস। আর তার আগের জন অর্থাৎ এ, সে ঠিক তার আগে অবস্থান করবে গ্রুপ 17-এ, তাই তো? আগের পর্যায়ে। তাহলে এই যদি তাদের অবস্থান হয়, তাহলে এদের মধ্যে হ্যালোজেন মৌল কোনটা? বি, সরি, হ্যালোজেন মৌল হচ্ছে এ, যে হচ্ছে গ্রুপ 17-এ আছে। ঠিক আছে? নিষ্ক্রিয় গ্যাসটা কোনটা? বি। কার জারণ ধর্ম সর্বাধিক? আমরা জানি যত ডান দিকে যাই পর্যায় সারণীতে তত বিজারণ ধর্ম কমতে থাকে এবং জারণ ধর্ম বৃদ্ধি পায়, এবং জারণ ধর্ম ম্যাক্সিমাম হয়ে যায় কাদের ক্ষেত্রে? এই হ্যালোজেন মৌলগুলোর ক্ষেত্রে। ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি কার সর্বাধিক? ওরই হবে। হ্যালোজেন মৌলগুলোরই ইলেকট্রোনেগেটিভিটিও সর্বাধিক হয় কোনো একটা পর্যায়ে, তাই তো? কারণ সি এর তো কমই হবে, নিচে নামলে কম হয়, আবার বাদিকেও আছে কম হবে। কার সর্ববহিষ্ঠ কক্ষে একটি ইলেকট্রন থাকে? একটি ইলেকট্রন কার সব থেকে বাইরের কক্ষে থাকে? ক্ষার ধাতুদের। তাহলে আনসার কী হবে আমাদের এখানে? আনসার হয়ে যাবে সি। কার সর্ববহিষ্ঠ কক্ষে 8টি ইলেকট্রন থাকে? সব থেকে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন থাকে একমাত্র নিষ্ক্রিয় গ্যাসগুলোর, যদিও একটা ব্যতিক্রম আছে, হিলিয়াম, যার 2টো থাকে। তাহলে 8টা ইলেকট্রন কাদের ক্ষেত্রে থাকে? নিষ্ক্রিয় গ্যাস, সেটাকে এখানে বি। বোঝা গেল? এদের পারমাণবিক ব্যাসার্ধের সঠিক ক্রমটি লেখো। পারমাণবিক ব্যাসার্ধ যত আমরা নিচের দিকে যাই তত ব্যাসার্ধ বাড়ে,
আমি যদি ধরে নিই যে এটা 2 নম্বর পর্যায় আর এটা যদি 3 নম্বর পর্যায়, তাহলে এর 3খানা কক্ষপথ আছে। ন্যাচারালি সব থেকে বেশি পারমাণবিক ব্যাসার্ধ হবে এর। আর এদের দুজনের মধ্যে কার বেশি হবে? যেহেতু বিটা অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস, এত নিষ্ক্রিয় গ্যাসদের ক্ষেত্রে আমরা জানি এদের সমযোজী ব্যাসার্ধ মাপা যায় না, এদের ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ মাপতে হয়। তাই ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধের মান কী হবে? বেশি হবে। তাহলে সব থেকে বেশি হয়ে গেল সি। তাহলে এটার আনসার কী হয়ে যাচ্ছে? সব থেকে বেশি হয়ে গেল সি, তারপরে হচ্ছে বি যেহেতু ভ্যান ডার ওয়াল ব্যাসার্ধ, আর সব থেকে কম হয়ে যাচ্ছে হ্যালোজেন মৌল। কার আইইর মান সর্বনিম্ন? আইই যত ডান দিকে যাই তত বাড়ে, আর যত নিচে নামি তত কমে, সুতরাং সর্বনিম্ন সি এরই হবে। আর এছাড়াও আমরা একটা এরকম আগের দিন বলেছিলাম যে ক্ষার ধাতুগুলোরই আইই ভ্যালু সর্বনিম্ন হয়, কারণ ওরা সবথেকে কম এনার্জি দিয়েই ওদের একটা ইলেকট্রন বের করে দেওয়া যায়। আর ইলেকট্রন বের করে দিলেই কী হবে? ক্যাটায়ন তৈরি হয়ে যাবে। আর ক্যাটায়ন তৈরি হয়ে যাবে মানেই ওরা ধাতব ধর্ম দেখাবে। সুতরাং যারা যত বেশি ধাতব ধর্ম দেখাবে তাদের আবার আইই ভ্যালু তত কম হবে। ঠিক আছে, দেখো একটা ধর্মের সঙ্গে বাকিগুলো কি সুন্দর রিলেটেড। এবার তুমি যখন এইগুলো চিন্তা ভাবনা করতে পারবে তখনই তোমার চ্যাপ্টারটা ঠিকঠাক করে বোঝা কমপ্লিট হবে। আমাদের পর্যায় সারণী চ্যাপ্টার এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টার শুরু করব। তবে যাওয়ার আগে বলি যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, যাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। তো দেখতে থাকো পরের ভিডিও। আজকের মতন এইটুকু। ওকে।